শেখ হাসিনার পতনের পর আয়নাঘর আবার আলোচনায় উঠে এসেছে। সেখান থেকে ইতোপূর্বে ৩ জন বন্দী মুক্তি পেয়েছেন। আয়নাঘর নামে পরিচিত সেই কুঠুরিতে বছরের পর বছর মানুষকে আটকে রেখে ভয়ঙ্কর নিষ্ঠুর নির্যাতন করার অভিযোগ রয়েছে। কয়েকজন সেনা কর্মকর্তা আয়নাঘর থেকে মুক্তি পাওয়ার পর মিডিয়ায় ভয়াবহ চিত্র তুলে ধরেছেন। সম্প্রতি রাজধানীর কচুক্ষেতে আওয়ামী লীগ সরকারের আমলে গুম হওয়া মানুষের খোঁজে ভিড় জমাচ্ছেন স্বজনরা। এদিকে গত মঙ্গলবার গোপন বন্দিশালা আয়নাঘর থেকে মুক্ত হয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমি ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আহমদ বিন কাশেম। আগের দিন গত সোমবার মধ্যরাতে তাদের রাজধানীর দিয়াবাড়িতে ছেড়ে দেওয়া হয়। পরে মঙ্গলবার সকালে তারা পরিবারের কাছে ফিরেছেন বলে জানা গেছে। দীর্ঘ ৮ বছর পর তারা মুক্ত হন। এদিকে প্রতিরক্ষা গোয়েন্দা পরিদপ্তরের কথিত আয়নাঘর থেকে মুক্তি পেয়েছেন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের নেতা মাইকেল চাকমা। ইউপিডিএফ এই তথ্য জানিয়ে বলেছে, রাষ্ট্রীয় গুমের শিকার হওয়া ইউপিডিএফ এর সংগঠক মাইকেল চাকমা দীর্ঘ ৫ বছর ৩ মাস পর অবরুদ্ধ দশা থেকে মুক্তি পেয়েছেন। গত মঙ্গলবার ভোরে চট্টগ্রামের একটি স্থানে তাকে চোখ বাঁধা অবস্থায় ছেড়ে দেওয়া হয়। ইউপিডিএফ এর অন্যতম সংগঠক অঙ্গ মার্মা গতকাল বলেন, মাইকেল চাকমা আয়নাঘর থেকে মুক্তি পেয়েছেন। নিরাপত্তার জন্য তাকে বিশেষ স্থানে রাখা হয়েছে। এদিকে শুধু ডিজিএফআই এই নয়, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের ১৫টি ব্যাটালিয়নের প্রতিটিতেই রয়েছে এভাবে গোপন বন্দিশালা বা আয়নাঘর। র্যাবের হেডকোয়ার্টার সহ ঢাকায় ৫টি ব্যাটালিয়ন রয়েছে। এছাড়া বাকি 10টি রাজধানীর বাইরে বিভিন্ন বিভাগীয় ও জেলা শহরে অবস্থিত। কি ঘটে আয়নাঘরে? এসব বন্দিশালায় বিভিন্ন সময়ে গুমের শিকার রাজনৈতিক কর্মী, সংগঠক ও বিভিন্ন পেশাজীবীদের দীর্ঘদিন বন্দী রেখে নির্যাতন করা হতো। পাশাপাশি বিভিন্ন সময়ে র্যাব নাশকতা বা রাজনৈতিক উদ্দেশ্যে অভিযান, ব্লক রেড বা জঙ্গি অভিযান পরিচালনা করত। তখন বন্দিশালা বা আয়নাঘর থেকে বন্দীদের নিয়ে সাজাতেন এরা নাশকতা বা সহিংসতা করেছে। এছাড়া এদের জঙ্গি হামলা বা নাশকতা করার টার্গেট ছিল। আবার অনেককে এখান থেকে উঠিয়ে নিয়ে ক্রস ফায়ার সাজানো হতো। বিভিন্ন সময়ে র্যাবে দায়িত্ব পালন করা একাধিক কর্মকর্তা র্যাবের এই আয়নাঘরের তথ্য জানিয়েছেন। তাদের মধ্যে র্যাবের এই আয়নাঘরেও নিরপরাধ ও গুমের শিকার অনেক রাজনৈতিক ব্যক্তি রয়েছেন। ২০২২ সালের অগাস্টে আয়নাঘর শব্দটি নেত্র নিউজে প্রকাশিত এক প্রতিবেদনের মাধ্যমে বিষয়টি জাতির সামনে আসে। রাষ্ট্রীয়ভাবে গুমের শিকার রাজনৈতিক কর্মী, সংগঠক ও বিভিন্ন পেশাজীবী প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের সদর দপ্তরের একটি ঘরে আটকে রাখা হয়। আয়নাঘর নামে পরিচিত সেই কুঠুরিতে বছরের পর বছর মানুষকে আটকে রেখে নির্যাতন করার অভিযোগ রয়েছে। উল্লেখ্য, বাংলাদেশের সদ্য পলায়ন করা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরুদ্ধ মত সহ্য করতে পারছিলেন না, আর সেই কারণে রাজনৈতিক বন্দীদের জন্য তৈরি করেছিলেন আয়নাঘর, যা ছিল রাজনৈতিক বন্দীদের কাছে ত্রাস বা বিভীষিকাময়। হাসিনার তৈরি বিরুদ্ধ রাজনৈতিক কর্মীদের গুমঘর, প্রতিবাদীদের কণ্ঠরোধ করার একটি উপায়। সারা দেশে ডিজিএফআই এর 23টি গোপন আটক কেন্দ্র রয়েছে, যার মধ্যে কয়েকটি রয়েছে ঢাকায়। ২০২৪ সালের হিউম্যান রাইটস ওয়াচের রিপোর্ট অনুযায়ী শেখ হাসিনা ক্ষমতায় আসার বছর ২০০৯ সাল থেকে তার পতন পর্যন্ত বাংলাদেশের ৬০০টিরও বেশি গুম হওয়ার ঘটনা ঘটেছে। রিপোর্ট অনুযায়ী আয়নাঘর থেকে খুব কম বন্দী মুক্তি পেয়েছে। তবে কিছু বন্দীকে দীর্ঘ বিচার প্রক্রিয়ার মাধ্যমে মুক্তি দেওয়া হয়। অনেকেই আবার এনকাউন্টারের শিকার হয়েছেন। বাংলাদেশে এ জাতীয় ঘটনার তদন্ত প্রায় হয়নি বললেই চলে। আয়নাঘরে রাখা অনেকেই দিনের পর দিন অত্যাচার সহ্য করতে না পেরে মারা যায়। তারপর লাশ সরিয়ে দেওয়া হয়। যাদের গ্রেফতার করা হয় তাদের খাতা কলমে কোনো তথ্য রাখা হয় না। আর যারা হাসিনার আস্থাভাজন ছিলেন তারাই আয়নাঘরের দায়িত্ব পেতেন। আয়নাঘরের বন্দীদের সঙ্গে তাদের পরিবারের সদস্যদের দেখা করা বা যোগাযোগের কোনো আইন ছিল না। ছাত্র জনতার ব্যাপক গণবিক্ষোভের মুখে গত সোমবার প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়েছেন শেখ হাসিনা। সরকার পতনের পর মুক্তি পেয়ে এক ভিডিও বার্তায় প্রতিশোধের রাজনীতি পরিহারের বার্তা দেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। খালেদার এই বক্তব্যকে স্বাগত জানিয়েছেন শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়। একই সঙ্গে বিএনপির সঙ্গে অতীতে যা হয়েছে তা ভুলে যেতে বলেছেন তিনি। শুক্রবার জয়ের বক্তব্যের বরাত দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অবস্থান করছেন জয়। কোটা সংস্কার আন্দোলনে নিষ্ঠুর বল প্রয়োগ এবং দমনপীড়নের পর তার রূপ নেয় সরকার পতনের দাবিতে। শেষ পর্যন্ত গণ আন্দোলনের মুখে আর টিকতে পারেনি আওয়ামী লীগ সরকার। এরপর থেকে দলের হয়ে বিভিন্ন বিদেশি সংবাদ মাধ্যমে কথা বলছেন জয়।
শনিবার রয়টার্সকে জয় বলেন, খালেদা জিয়া তার বক্তব্যে অতীতকে না টানার কথা বলেছেন। এটা শুনে আমি খুব খুশি হয়েছি। আসুন আমরা অতীতকে ভুলে যাই, প্রতিশোধের রাজনীতি পরিহার করি। আমরা একসঙ্গে কাজ করতে যাচ্ছি, তা জাতীয় ঐক্য সরকার হোক বা অন্য কিছু হোক। বৃহস্পতিবার নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে বাংলাদেশে। পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশে দ্রুত নির্বাচন চান জয়। তিনি বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন করার মতো আমাদের শান্তিপূর্ণ গণতন্ত্র রয়েছে। গত 15 বছরের শাসনামলে মানবাধিকার লঙ্ঘন সহ বিরোধী রাজনৈতিক দল দমনে বরাবরই বিশ্ব মাধ্যমে খবরের শিরোনাম হন শেখ হাসিনা। প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ বিএনপির সঙ্গে সংলাপ কিংবা আলোচনা বরাবরই উড়িয়ে দিয়েছিল আওয়ামী লীগ। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা তুলে নেয়ায় নির্বাচনে আস্থার সংকট জানিয়ে এসেছে বিরোধী জোটগুলো, কিন্তু তাতে কর্ণপাত করেনি আওয়ামী লীগ। সমালোচকরা তার শাসনকে স্বৈরতন্ত্রের সঙ্গেও তুলনা করেন। কিন্তু সরকার পতনের পর উল্টো সুর জয়ের কণ্ঠে। তিনি এখন চান বিএনপির সঙ্গে আলোচনা এবং সমঝোতার পথ। জয় আরও বলেন, আমি বিশ্বাস করি রাজনীতি ও সমঝোতা খুব গুরুত্বপূর্ণ। আমরা তর্ক করতে পারি, আমরা কোনো বিষয়ে অসম্মত হওয়ার বিষয়ে একমত হতে পারি, আমরা সব সময় সমঝোতার পথ খুঁজতে পারি। নিজের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে জয়ের ভাষ্য, এই মেয়াদের পর আমার মা যেভাবেই হোক অবসর নিতে চেয়েছিলেন। দল যদি আমাকে চায় হয়তো রাজি হব, বিষয়টি আমি নিশ্চিতভাবে বিবেচনা করব। রয়টার্সের এই সাক্ষাৎকারে তার মা শেখ হাসিনা প্রধানমন্ত্রী থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেননি বলেও দাবি করেন জয়। যদিও এর আগে ডয়েচে ভেলের সঙ্গে অন্য এক সাক্ষাৎকারে জয় বলেন, শেখ হাসিনা পদত্যাগ করেছেন এবং আন্দোলনকারীদের বিক্ষোভের মুখে ভারতে যেতে বাধ্য হয়েছেন। অপর এক বক্তব্যে জয় আরও বলেছিলেন, বাংলাদেশের মানুষ আমাদের পরিবারকে বরাবর অপমান করেছে, সুতরাং এখন আমরা, বিশেষ করে আমার মা, আর রাজনীতি করবেন না। কিন্তু এমন বক্তব্যের পরদিনই বিপরীত কথা বলেন তিনি। আওয়ামী হারিয়ে যাওয়ার দল নয়, আবার ঘুরে দাঁড়াবে। এমনকি নেতাকর্মীদের শান্ত থেকে আগামী দিনের জন্য প্রস্তুতি নিতেও বলেন তিনি।